হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা নিয়ে চলে এলাম আমাদের পর্ষদ সলিউশনের পার্ট 3 নিয়ে। আজকে আমরা করব পেজ 384 যাদবপুর বিদ্যাপীঠের অঙ্কগুলো। তাহলে চলে অঙ্কগুলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4r% হলে 4n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে আমরা লিখছি, তাহলে আমরা কি জানি জনসংখ্যা কত হবে? ফর্মুলা কি হয়? পি ইন্টু 1 + r/100 হয়। কিন্তু এখানে আমাকে আর কে কত পার্সেন্ট দিয়েছে? 4r%। তাহলে আর এর জায়গায় আমরা কত লিখলাম? 4r। আর এর জায়গায় কত লিখলাম? 4r। আর এন কি শুধু এন দিয়েছে? না, এন দিয়েছে 4n। তাহলে এন এর জায়গাও কত লিখলাম? 4n। তাহলে কি বললাম? বোঝা গেল? শুধু এই দুটো জিনিস একটু চেঞ্জ করে লিখলাম। ওকে, তাহলে আমরা যদি এটাকে সলভ করি, 4 দিয়ে 100কে কাটলাম, তাহলে 25। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 1 + r/25 দেখে নিই আমরা এটা কত নম্বর অপশানে আছে? অপশান বিতে আছে। ঠিক আছে, তাহলে প্রথমটা অপশান কি হয়ে গেল? অপশান বি। একদম শর্টভাবে অঙ্কগুলো কিন্তু আমরা সলভ করবো যাতে আমাদের হাতে সময় বাঁচে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি কি বলছে। বলছে যদি y - z ভ্যারিজাস 1/x, আচ্ছা y - z ভ্যারিজাস 1/x, আর কি বলেছে? পরেরটা বলছে z - x ভ্যারিজাস 1/y। আরেকটা কি বলছে? আরেকটা বলেছে x - y ভ্যারিজাস 1/z হয়। তাহলে ভেদ ধ্রুবক তিনটির, কোশ্চেনে কি বলেছে? ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? y - z = k1/x। এখানে আমরা কাকে ভেদ ধ্রুবক ধরলাম? প্রথমটাকে k1 ধরলাম। পরের পার্টে z - x = k2y, এখানে k2কে ভেদ ধ্রুবক ধরলাম। আর পরেরটাতে x - y = k3/z, তাহলে এখানে k3কে ধরলাম। তাহলে আমরা লিখলাম k1, k2 আর k3, এগুলো কি? অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা লিখতেও পারো তোমরা, নাও লিখতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি k1 এর ভ্যালুটা বার করি, কি হবে? এক্সটা দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে গেল x × y - z। সেমভাবে যদি k2 এর মান বার করি, ওয়াইটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে k2 = কি পাবো? y × z - x। আর এখানে k3 আমরা কি পাবো? z × x - y। ওকে, তাহলে ভেদ ধ্রুবক তিনটের যোগফল বলেছে, তাহলে লিখলাম k1 + k2 + k3। তাহলে এই ভ্যালুগুলোকে যোগ করে দিই। k1 এর ভ্যালু কত? x × y - z প্লাস k2 এর ভ্যালু কত? y × z - x প্লাস k3 এর ভ্যালু কত? z × x - y। ওকে, পরের স্টেপে আমরা শুধু গুণ করে দিই। x আর y গুণ করলে xy - xz প্লাস এখানে গুণ করে দিই yz - xy প্লাস xz - yz। আমি অ্যালফাবেটিক্যালি লিখলাম। ওকে, তাহলে xy প্লাস আছে, মাইনাস আছে, ক্যান্সেল হয়ে গেল। yz প্লাস আছে, মাইনাস আছে, xz প্লাস আছে, মাইনাস আছে। তাহলে অ্যান্সার কত এলো? 0। অ্যান্সার কত বেরোলো? 0। তাহলে অপশান কত নাম্বার হলো? অপশান সি। আমি একটুখানি ভেঙে দেখালাম, কারণ ভেদের অঙ্কে অনেকের প্রবলেম হয়, তাই জন্য। তোমরা চাইলে একটু শর্ট করেও করতে পারো। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক দিয়েছে ত্রিকোণমিতি থেকে। কি বলছে? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা = ½ হলে ট্যান থিটার মান কত? তাহলে আমরা লিখি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মান কত বলেছে? ½ বলেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? cos স্কোয়ার থিটা যেমন আছে লিখলাম, মাইনাস এই সাইন স্কোয়ার থিটাকে আমরা ভেঙে কি লিখছি? 1 - cos স্কোয়ার থিটা। আমরা জানি কেন লিখলাম, কারণ আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু কত হয়? 1। তাহলে cos স্কোয়ার থিটার ভ্যালু কি হয়ে যাবে? এই সাইন স্কোয়ার থিটাটা ওদিকে চলে যাবে, তাহলে কি হয়ে যায়? 1 - সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার সেমভাবে যদি আমি সাইন স্কোয়ার থিটার ভ্যালু চাই, তাহলে কি হয়ে যাবে? cos স্কোয়ার থিটা ওদিকে চলে যাবে, তাহলে কত হয়ে যাবে? 1 - cos স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের কোন ভ্যালুটা নিয়ে কাজ? এই ভ্যালুটা আমরা এখানে পুট করেছি। ওকে, পরের লাইনে cos স্কোয়ার থিটা যেমন লেখা আছে লিখলাম, -1 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল cos স্কোয়ার থিটা = ½ নেক্সট cos স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা যোগ করলে 2 cos স্কোয়ার থিটা, আর -1টাকে আমরা ওদিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? +1। পরের লাইনে cos স্কোয়ার থিটা এটাকে যদি আমরা সলভ করি, কত পেয়ে যাব? 3/2। আর এই দুইটা ওদিকে গেলে কি হয়ে যাবে?
ভাগ হয়ে যাবে, তাহলে নিচে লিখলাম 2। কি বললাম? এই 2টা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এই যে 2টা ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে কি পেলাম? cos থিটা ইকুয়ালস টু 3/4। স্কোয়ারটা কোথায় গেল? স্কোয়ারটা এখানে রুট করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? cos থিটা ইকুয়ালস টু √3/2। কেন? 3 এর রুট করলাম √3, আর 4 এর রুট করলে 2 হয়ে গেল। তাহলে √3/2 cos কতর মান? √3/2 cos 30 মান। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? থিটা ইকুয়ালস টু 30। কত পেয়ে গেলাম? থিটার ভ্যালু 30। তাহলে আমাকে কার ভ্যালু বার করতে বলেছিল? ট্যান থিটার। তাহলে ট্যান থিটা মানে ট্যান 30, থিটার জায়গায় থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম। ট্যান 30 মান কত হয়ে গেল? 1/√3। তাহলে অপশান কত হয়ে গেল? অপশান নাম্বার বি। ঠিক আছে, সরি অপশান নাম্বার ই, সরি অপশান বিতে ছিল -1/√3, এটা কি হয়ে যাবে? অপশান নাম্বার এ। ঠিক আছে, তোমরা একটু ভালো করে অপশানগুলো দেখে নাও, এটা হবে না, এটা মাইনাস দিয়েছে বলে এটা কত হবে? 1/√3। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে মধ্যমা বার করতে বলেছে। মধ্যমা বার করার সময় আমরা কি বলেছিলাম? যে যখনই আমরা মধ্যমা বার করব, সব সময় আমরা ছোট থেকে বড় আকারে আগে সাজিয়ে নেব। ছোট থেকে বড় আকারে আগে সাজিয়ে নিই সংখ্যাগুলোকে। তাহলে আমি সাজিয়ে নিচ্ছি আগে। 19, 21, 22, 26, 28, 30, 32 দুবার আছে। তাহলে কতগুলো সংখ্যা আছে দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এন কি হচ্ছে? 8। 8 মানে কি? যুগ্ম বা জোড়। তাহলে যদি এন যুগ্ম হয় তাহলে মধ্যমার ফর্মুলা কি ছিল? খুব ভালো করে দেখি, কারণ এতক্ষণ অযুগ্ম বেশি দিয়েছিল। n/2তম প্লাস n/2 প্লাস 1তম হোল ডিভাইডেড বাই কত হবে? 2 হবে। তাহলে এনের জায়গায় ভ্যালু বসিয়ে দিই, এনের 8 বসিয়ে দিলাম। তাহলে এটাকে একটু সলভ করা যাক, দেখি কত হচ্ছে। 2 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে একটা হচ্ছে 4তম প্লাস 4 + 1 মানে 5তম, 5তম। তাহলে এখানে 4তম সংখ্যা কোনটা? 1, 2, 3, 4। তাহলে 4তম হচ্ছে 26 আর 5তম হচ্ছে 28। তাহলে এর অ্যান্সার কত হবে? 27। দেখে নিই কোন অপশানে আছে। 27 আছে অপশান নাম্বার ডি। তাহলে এর অপশান কি হয়ে গেল? ডি। চলে আসি পরের অঙ্কটা। পরের অঙ্ক বলেছে ত্রিভুজ PQR এর অ্যাঙ্গেল PQR 120° হলে ত্রিভুজটির পরিকেন্দ্রের অবস্থান। এই কোশ্চেনটা ভালো করে বুঝে নিই, আমি 3টে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমে যেহেতু 120° বলেছে, তাহলে এটা কি ত্রিভুজ হবে? স্থূলকোণী ত্রিভুজ হবে। আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকে দেখাচ্ছি। যে অঙ্কটা আগে দিয়েছে সেটা আগে করে দিই। যে PQR কত বলেছে? 120° বলেছে। ঠিক আছে, তাহলে এর যে পরিকেন্দ্রটা হবে, এর যে পরিকেন্দ্রটা হবে সেটা কি হবে দেখে নিই একটুখানি। এই যে এর পরিবৃত্তটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এর পরিবৃত্তের কেন্দ্র এই বরাবর হবে। তাহলে কেন্দ্র কোথায় হবে? সবসময় কিন্তু বাইরে হবে। ত্রিভুজের কোথায় হবে? বাইরে হবে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় হয়? ত্রিভুজের বাইরে হয়। কোথায় হয়? ত্রিভুজের বাইরে। ঠিক আছে, এবার আরেকটা আঁকা আমি এঁকে দেখাচ্ছি। তাহলে এখানে অপশানটাকে টিক করে নিই। অপশানটা কত আছে? ত্রিভুজের বাইরে। তাহলে অপশান কি হয়ে গেল? বি। ঠিক আছে, এবার যদি আমাকে অঙ্কে দিয়ে দেয় সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ একেও আমি দেখিয়ে দিচ্ছি। একটা অঙ্কেই আমি কিন্তু 3খানা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ যদি বলে, তাহলে তার এখানেও তার পরিকেন্দ্রটা দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে বুঝে নিই। এই যে এর পরিকেন্দ্রটা কোথায় হয়? সব সময় অতিভুজের ওপরে হয়। কোথায় হয়? অতিভুজের ওপরে হয়। তার মানে কেন্দ্রটা এই পয়েন্ট বরাবর কিন্তু হবে। ঠিক আছে, কেন্দ্রটা কোথায় হয়? অতিভুজের ওপর অবস্থিত। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
পরিকেন্দ্র কোথায় হয়? অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। অতিভুজের ওপর হয় এবং কোথায় অবস্থিত হয়? অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত করে। ঠিক আছে? এবার যদি এই কোশ্চেনটাই বলে, আর একভাবে আমি দেখাচ্ছি, আর একটা কোশ্চেন দিয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে কি হবে? আমরা যে কোনো একটা ত্রিভুজ নিচ্ছি যেটা সূক্ষ্মকোণী। এই ত্রিভুজের কেন্দ্র সবসময় কোথায় হবে? ত্রিভুজের মধ্যে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় হবে? ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? একটা কোশ্চেনে আমি দুটো দেখিয়ে দিলাম, তিনটে জিনিস দেখিয়ে দিলাম আরও এক্সট্রা। ঠিক আছে? যা দেবে আমরা কিন্তু করে আসতে পারবো। এই কোশ্চেনটা খুব ভালো করে একটুখানি দেখে নেবো, স্ক্রিনশট নিয়ে নিও এই জায়গাটুকুর। ওকে, চলে আসি আমরা আমাদের পরের পার্টে। পরের কোশ্চেন বলছে একটি শঙ্কুর উচ্চতা একটি শঙ্কুর ব্যাসার্ধ, দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করি। আমাদের কোশ্চেনে বলেছে সে শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করছে। আচ্ছা, আমি ধরলাম শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতাকে এইচ ধরে নিলাম। ঠিক আছে? তাহলে প্রথমে আয়তন কি হবে? পূর্বের আয়তন লিখছি আমরা। আগের আয়তন কি হবে? শঙ্কু বলেছে যেহেতু 1/3 পাই আর স্কোয়ার এইচ, বা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার এইচ বাই 3। ওকে, এবার উচ্চতাও দ্বিগুণ করছি, আয়তনও দ্বিগুণ করছি। তাহলে আয়তন বলছি, ব্যাসার্ধ দ্বিগুণ করছি। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আগে ছিল আর, এখন কত হয়ে যাবে? 2r। আর আগে ছিল এইচ, এখন কত হয়ে যাবে? 2h। তাহলে এখন আয়তন কত হয়ে যাবে? এখন আয়তন হবে 1/3 পাই, আর লিখবো না, আর এর জায়গায় কত লিখবো? 2r। তাহলে 2r এর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় কত লিখবো? 2h। তাহলে এটাকে সলভ করে নিই। পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h বাই 3। তাহলে উপরে কত বেরোলো? 8 পাই আর স্কোয়ার এইচ বাই 3। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, আমি কি লিখতে পারি? 8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ বাই 3। তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই 3টাই তো পূর্বের আয়তন ছিল। তাহলে তার কত গুণ হয়ে গেল? 8 গুণ। তার কত গুণ হয়ে গেল? উত্তরে আমরা কি পেয়ে গেলাম? 8 গুণ। তাহলে অপশান কত হয়ে গেল? অপশান হয়ে গেল ডি। কি বললাম বোঝা গেল? একদম ক্লিয়ারভাবে বলে দিলাম। এইভাবেই অঙ্কটা করে চলে আসবো। ঠিক আছে? চলে আসি পরের অঙ্কে। তাহলে আমাদের এমসিকিউ শেষ হয়ে গেল। এবার চলে আসি আমরা শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে দেখি প্রথম অঙ্কটা কি বলছে। প্রথম অঙ্কটা আমাদের বলছে 3x² - 10x + m+1 0 সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হলে। আচ্ছা, অনন্যক মানে কি? উল্টো। তাহলে যদি একটি বীজ আলফা হয় তাহলে অপর বীজটি কী হবে? এর উল্টো হবে। অপর বীজটি কী হবে? 1/α হবে। কেন? আলফার নিচে কিছু নেই মানে α/1 আছে, সেটাকে উল্টালে কী হবে? 1/α। তাহলে আমরা যদি আলফা ইন্টু 1/α করতে চাই তাহলে এটা কি বীজদ্বয়ের গুণফল হয়ে গেল। তাহলে বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কী ছিল? c/a। হ্যাঁ কি না? বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কী ছিল? c/a। তাহলে আলফা আলফা ক্যান্সেল করলাম, তাহলে এদিকে পড়ে থাকলো 1। এই যে সমীকরণটা আছে, আমি সমীকরণটা নিচে একবার লিখেও নিচ্ছি বোঝানোর জন্য। এই যে সমীকরণটা আছে, এখানে সি কোনটা? এই যে m+1 পুরোটা হচ্ছে সি, যার সাথে এক্স নেই, সমীকরণটির ধ্রুবক পদ। আর এ কোনটা? x² সহগ, তাহলে কি আছে? 3 আছে। ঠিক আছে? যদি এটাকে সলভ করি তাহলে কি পাচ্ছি? m+1 = 3। এই যে 3 এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এম এর ভ্যালু কত এসে গেল? 3 - 1, দ্যাট ইজ 2। তাহলে এম এর ভ্যালু কত হয়ে গেল? 2। তাহলে আমরা লিখে দিই শূন্যস্থানে প্রথম অপশানটা, অঙ্কটা আমরা কত পেয়ে গেলাম? m = কত হয়ে গেল? 2। অনন্যক মানে উল্টো। একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটি কী হবে? 1/α। এবং বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? c/a। আর সমষ্টির ফর্মুলা কি? -b/a। এটা একটু মনে রেখো এই অঙ্কগুলো করার জন্য। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে? বলছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2x টাকার y বছরের সুদ আসল। আচ্ছা, ওরা আমাকে কোনটা দিয়েছে? 2x। 2xটা কি? আসল।
তাহলে ওরা যেহেতু আমাকে আসল দিয়ে দিয়েছে, তাহলে শূন্যস্থানে আমরা কোনটা বসাবো? শুধু সুদ বসাবো। শূন্যস্থানে আমরা কোনটা বসাবো? শুধু সুদ বসাবো। তাহলেই তো আসল আর সুদ যোগ করলে সুদ আসল পেয়ে যাব। তাহলে এর আমি শুধু সুদটা বার করে দিচ্ছি। তাহলে সুদের ফর্মুলা কি? P/100। এখানে পি মানে কত? কত টাকা বলেছে? 2x টাকা বলেছে। কত পার্সেন্ট বলেছে? R/2% বলেছে। সময় কত বলেছে? y বলেছে, y বছর বলেছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, আমরা অ্যান্সার কত পেয়ে যাব? RXY/100। তাহলে সুদ কত পেয়ে গেলাম? RXY/100। তাহলে 2x এর সাথে যদি আমরা এটা যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? সুদাসল পেয়ে যাব। 2x এর সাথে যদি এটা যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাব? সুদাসল পেয়ে যাব। কথা হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে আসল, আর এটা কি বার করেছি আমরা? সুদ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে শূন্যস্থানে শুধু এটা জানতে চেয়েছে, তাহলে আমরা শুধু কোনটা লিখবো? সুদটা লিখবো। তাহলে এখানে আমরা লিখে দিই, সুদ কত বেরিয়েছে আমাদের? RXY/100। ঠিক আছে, অনেকে ভুল করে সুদ আসল বার করে শূন্যস্থানে লিখে দেয়, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ভালো করে পড়ে করবো। পরেরটা বলছে √7 - 5। √7 - 5 এর অনুবন্ধী করণী। এর অনুবন্ধী করণী কি হবে? এর অনুবন্ধী করণী মানে আমরা কি বলেছিলাম? শুধুমাত্র রুটের সাইন চেঞ্জ হয়। কার সাইন চেঞ্জ হবে? রুটের সাইনটা আমরা কি করব? চেঞ্জ করব। তাহলে এখানে রুটের সাইন কি আছে? প্লাস। তাহলে আমরা কি লিখে দেবো? -√7, আর -5টা যেমন আছে বসে গেল। তাহলে এর অনুবন্ধী করণী কি হবে? শুধুমাত্র রুটের সাইনটা চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে লিখলাম -√7 -5 যেমন আছে বসিয়ে দিলাম। ওকে, চলে আসি পরের অঙ্কে। সদৃশতা দিয়ে দিয়েছে, বলছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি হলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এটা আমরা কি বলেছিলাম? ফর্মুলাটা দেখে নিই। প্রথম ত্রিভুজের পরিসীমা ডিভাইডেড বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা। এটা কার সাথে সেম হবে? প্রথম ত্রিভুজের, আমি ত্রিভুজ কথাটা লিখলাম না, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু ডিভাইডেড বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর সাথে কিন্তু সেম হবে। এই ফর্মুলা আমরা জানি সদৃশতা থেকে, এবং এই ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে একটুখানি মনে রাখবো। ঠিক আছে, তাহলে অনেক অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে প্রথম ত্রিভুজের পরিসীমা কত বলেছে? প্রথম ত্রিভুজের পরিসীমা আমাদের অঙ্কে বলেছে 20, আর দ্বিতীয় বলেছে 16। তাহলে আমরা লিখলাম 20/16 ইকুয়াস টু প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত বলেছে? অঙ্কে 9 বলেছে। তাহলে লিখলাম 9, আর এটাকে এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সলভ করি। তাহলে এক্স ইকুয়াস টু কী হয়ে গেল? 4 × 9/5। তাহলে অ্যান্সার কত এলো? 36/5। তাহলে এটাকে সলভ করলে কত হয়ে যাবে? 7.2 সেমি। তাহলে কত চলে এলো? 7.2 সেমি। ঠিক আছে, শুধু এই ফর্মুলাটা মনে থাকলে অঙ্ক কিন্তু কোনো প্রবলেম হবে না। তাই জন্য আমি আগের দিনে বলেছিলাম সদৃশতা থেকে এই ফর্মুলাটা কিন্তু একটু মনে রাখ। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন a + b ইকুয়াস টু √3/2 হলে cos c/2 কত? আচ্ছা, তাহলে আমাকে কি বলেছে? আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের, আমি নিলাম ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াস টু কত হয়? 180 হয়। আমাকে কি বলেছে? এ প্লাস বি এর ভ্যালু যে যা বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে আগে এটা তো লিখে দিলাম, আমাকে যেটা বলেছে সেটা একটু লিখে নিই আগে। সাইন a + b ইকুয়াস টু √3/2 দিয়েছে। তাহলে √3/2 সাইন কতর মান? সাইন 60 মান। তাহলে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল। তাহলে a + b ইকুয়াস টু কী পেয়ে গেলাম আমরা? 60 পেয়ে গেলাম। a + b ইকুয়াস টু কী পেয়ে গেলাম? 60 পেয়ে গেলাম। ওপরে আমরা এই a + b এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াস টু কী হয়ে যাবে? 180। এর মান ছিল 60, বেরিয়েছিল আমাদের। তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াস টু কী হয়ে যাবে? 180 - 60 ডিগ্রি। তাহলে কত পেয়ে গেলাম? 120। তাহলে সি এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? 120। কি বললাম বোঝা গেল? আমরা উপরে লিখেছিলাম, এটাকে আমি একটু এদিকে সরিয়ে দিচ্ছি। এই পার্টটা আলাদা করব, ওই পার্টটা আলাদা করব। ওকে, আমরা এখানে লিখেছিলাম যে ত্রিভুজ এবিসি এর যে কোনো তিনটে কোণের পরিমাপ কত হয়? 180 হয়।
এখান থেকে আমরা কি বার করেছি, এ প্লাস বি বার করেছি, এখানে আমরা মানটা পুট করে দিয়েছি এ প্লাস বি এর। ঠিক আছে, তাহলে সি কত পেয়ে গেছি 120। তাহলে আমাকে কি বার করতে বলেছে, কস সি বাই টু। তাহলে এখানে আমরা লিখে নিই কস সি এর ভ্যালু কত 120/2। তাহলে ক্যান্সেল করলে 60। তাহলে কস 60 মান কত হয়ে যাবে, কস 60 মান হয়ে গেল হাফ। কি বললাম বোঝা গেল? তাহলে কস 60 মান কত হয়ে গেল, হাফ। তাহলে এখানে আমরা লিখে দিলাম হাফ। একদম ক্লিয়ার। যে কোনোভাবে তোমরা আরও শর্ট করে নিতে পারো নিজেদের মতো। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 81 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? এই অঙ্ক দিয়েছে আমাদের, খুব সোজা। আচ্ছা, ঘনকের একটা তল কি হয়, বর্গাকার, হ্যাঁ কি না? ঘনকের একটি তল, ঘনকের, খুব ভালো করে কোশ্চেনটা বুঝবো, ঘনকের একটি তল কি হয়, বর্গাকার হয়, হ্যাঁ কি না? তাহলে একটি তলের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। একটি তলের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমরা 9-এ করে এসেছি। ফর্মুলা কি ছিল, বাহু স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ঘনকের একটি ধারকে বা একটি বাহুকে, আচ্ছা একটু বাহুই লিখলাম, বাহুকে যদি এ ধরি, তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি হবে, এ স্কোয়ার হওয়া উচিত, একই না? কারণ যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, 81। কি বললাম, বোঝাতে পারলাম? ঘনকের একটি তল যেহেতু বর্গাকার, তাই জন্য ঘনকের একটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, তাই জন্য ঘনকের একটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার। কেন হচ্ছে আমি কিন্তু বুঝিয়ে দিলাম, আমি ডিরেক্ট ফর্মুলা লেখালাম না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে এ এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে 9। তাহলে আয়তন বার করতে বলেছে, আয়তনের ফর্মুলা আমরা কি জানি, এ কিউব। তাহলে 9-এর কিউব করলে কত আসবে, 729। ঠিক আছে, অ্যান্সার কত আসবে, 729 মিটার কিউব বা ঘন মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দিলাম 729। আমি জানি যারা ডিরেক্ট ফর্মুলা জানে তারা বসিয়ে নেবে, যারা জানে না তাদের জন্য কিন্তু আমি এই জিনিসটা একটু বলে দিলাম, যাতে তারা ফর্মুলা ভুলে গেলেও এইভাবে কিন্তু মনে রাখতে পারে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের আছে সত্য মিথ্যা। কি বলেছে প্রথমটা, বলছে এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত কি? আচ্ছা, এ এর মূলধন বি এর মূলধনের বলেছে, তাহলে আমরা লিখলাম, ধরি বি এর মূলধন x টাকা, তাহলে এ এর মূলধন কত হবে, x ইন্টু 1/2 মানে 3x/2 টাকা, একই না? কারণ আমাকে বলেছিল বি এর মূলধনের এত গুণ, তাহলে গুণ করে দিয়েছি। এবার আমাকে কি বলেছে, তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত, তাহলে এ ইস টু বি করে দেবো। এর ভ্যালু কত, 3x/2, বি এর ভ্যালু কত, শুধু এক্স, তাহলে এক্স এক্স ক্যান্সেল করলাম, কত হয়ে গেল 3/2 ইস টু 1, তাহলে দুইটা ওদিকে চলে যায়, গুণ হয়ে যায়, তাহলে অ্যান্সার কত হয়ে যায় 3:2। অ্যান্সার কত হবে 3:2। ওরা আমাকে কত বলেছে 2:3, তাহলে এটা কিন্তু নট ইকুয়ালস টু দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু হবে না। আমাদের উত্তর বেরোচ্ছে 3:2, ওরা আমাকে বলেছে 2:3, তাহলে এটা কি হয়ে যাবে, প্রথমটা হয়ে গেল আমাদের মিথ্যা। প্রথমটা কি হয়ে গেল, মিথ্যা। তাহলে এখানে আমরা লিখে দিলাম ফলস। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কটায়। পরের অঙ্কটা বলছে 3:b ও c/d এর মিশ্র অনুপাতের লঘু অনুপাত। আচ্ছা, কেউ কোশ্চেনটা ঘাবড়াবেন, আগে দেখে নি কি বলেছে। 3a/b আর c/d এর মিশ্র অনুপাত মানেই যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত মানেই যেটা আমরা করছিলাম যৌগিক অনুপাত। ঠিক আছে, তাহলে যৌগিক অনুপাত তো আমরা জানি সবাই। যৌগিক অনুপাত কি করছিলাম আমরা, প্রথমগুলোকে গুণ, সেকেন্ডগুলোকে গুণ, তাহলে বেরোচ্ছে 3ac/bd। কি বেরোচ্ছে, 3ac/bd। এবার বলেছে এইটা লঘু অনুপাত কখন হবে। লঘু অনুপাত মানে কি, লঘু অনুপাত মানে হচ্ছে যার প্রথম পূর্বপদটা ছোট হবে, যেমন 5:7, যার উত্তরপদটা বড় হবে তাকে আমরা কি বলবো, লঘু অনুপাত। আর গুরু অনুপাত কি, আমি এই অঙ্কেই বলে দিচ্ছি কারণ পরে যদি কোনো জায়গায় দিয়ে দেয় তাহলে সুবিধা হবে। গুরু অনুপাত মানে হচ্ছে যার প্রথমটা বড় হবে এবং সেকেন্ডটা কি হবে, ছোট হবে। আমি এখানে লিখলাম 6 লিখে দিলাম। ঠিক আছে, বা আমি এখানে 5ও লিখতে পারি। কি বললাম, লঘু অনুপাত মানে যার উত্তর পদটা বড় হবে, আর গুরু অনুপাত মানে যার প্রথম পদটা বড় হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি, লঘু অনুপাত দিয়েছে, তাহলে লঘু অনুপাতে কোনটা বড় হবে, সেকেন্ডটা বড় হতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি বিডি কি হবে, বড় হবে। তাহলে আমরা কি লিখছি, 3ac
লেস দ্যান বিডি। কেন? কারণ বিডিকে বড় হতে হবে। লঘু অনুপাত মানে কি বলেছিলাম? উত্তর পদকে সবসময় বড় হতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? 3AC লেস দ্যান বিডি। এবার অঙ্কতে ওরা বলছে এসি লেস দ্যান বিডি। ভালো করে কোশ্চেনটা পড়বো। ওরা আমাকে বলেছে কি এসি লেস দ্যান বিডি। এটা আর এটা কিন্তু সমান নয়। এটা আর এটা কিন্তু সমান নয়। ঠিক আছে? কেন নয়? কারণ এটাকে যদি আমি বলি এসি রাখতে চাই, তাহলে এসি লেস দ্যান কি হবে? বিডি বাই 3 হয়ে যাবে। 3টা দিকে গুণ ছিল, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা আর এটা কি সমান? কথা হচ্ছে না, অসমান। তাই জন্য এটা কি হবে? মিথ্যা হবে। অনেকে ভুল করে সত্য করে দেবে। আমি আবার বলছি, 3AC লেস দ্যান বিডি মানে এসি লেস দ্যান বিডি বাই 3। ঠিক আছে? আর ওরা আমাকে কোশ্চেনে কি দিয়েছে? এসি লেস দ্যান বিডি। তাহলে এটা কিন্তু হবে না। তাই জন্য কোশ্চেনে একটু ভুল দিয়েছে। এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, যদি এই কোশ্চেনটা এখানে 3 না দিত, আমি এই কোশ্চেনটা মিথ্যা হয়ে গেল, আমি আগে লিখে নিই। ঠিক আছে? যদি এই কোশ্চেনটা, আমার মনে হচ্ছে 3টা হয়তো মিসপ্রিন্টও দিতে পারে, কারণ অনেকে এটাকে সত্য বলছিল। ঠিক আছে? তারা কি করছে, যদি এই অঙ্কটা আমাকে এরকম দিত, যদি এই অঙ্কটা আমাকে শুধু এরকম দিত, দেখি ভালো করে, A/B আর C/D দিল, তাহলে AC/BD হচ্ছে এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তখন কি হতো? এসি লেস দ্যান বিডি, এটাই সত্য হতো। ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে একটা 3 দেওয়া আছে, তাই জন্য এই অ্যান্সারটা কিন্তু কি হয়ে যাবে? এই অ্যান্সারটা মিথ্যা হয়ে যাবে। কেন? আমি বলে দিয়েছি, কারণ এসি লেস দ্যান বিডি বাই 3 হচ্ছে এখানে। ঠিক আছে? চলে আসি পরের অঙ্কে। কোশ্চেনে যা দেবে ভালো করে পড়ে তারপর করবো, তাড়াহুড়ো কিন্তু কেউ করো না। ঠিক আছে? পরের কোশ্চেন বলছে দুটি জলপূর্ণ পাত্রের একটি অর্ধগোলাকৃতি ও একটি চোঙাকৃতি, এদের ব্যাসার্ধ উচ্চতা সমান হলে, তাহলে আমরা লিখছি সমান হলে কি বলেছে? চোঙাকৃতি পাত্রে বেশি জল আছে। তাহলে বেশি জল আছে মানে কি বার করতে হবে? অর্ধগোলাকৃতি পাত্রের আয়তন। তাহলে এর পাত্রের আয়তনের ফর্মুলা কি? 2/3 পাই আর কিউব। হ্যাঁ কি না? অর্ধগোলকের আয়তন। আর চোঙাকৃতি পাত্রের আয়তন আমরা দেখি, এর ফর্মুলা কি হবে? পাই আর স্কোয়ার এইচ। এবার একটা কথা বুঝি, আমরা কি, আমাদের কি বলেছিল? ব্যাসার্ধ আর উচ্চতা সমান, তাহলে আর ইকুয়াস টু এইচ। তাহলে এখানে আমরা কি করছি? এইচ এর জায়গায় আর লিখে দিলাম। তাহলে এখানে অ্যান্সার কত বেরোচ্ছে? পাই আর কিউব। তাহলে এবার বলি তো, পাই আর কিউব বড় না 2/3 পাই আর কিউব বড়? আমরা সবাই জানি পাই আর কিউব বড় 2/3 পাই আর কিউবের থেকে। কেন? কারণ একটা কথা বুঝি, চোঙাকৃতি পাত্রের আয়তন কি? পাই আর কিউবের 3/2 ভাগ। 3/2 ভাগ। তাহলে 3/2 বেশি নাকি গোটা 1 ভাগ বেশি? 1 ভাগ বেশি। তাই জন্য আমরা কি লিখলাম? যে পাই আর কিউব কার থেকে বড় হবে? 2/3 পাই আর কিউবের থেকে বড় হবে। তাহলে কি হলো? চোঙাকৃতি পাত্রে বেশি জল থাকলো। চোঙাকৃতি পাত্রে বেশি জল থাকলো কার থেকে? অর্ধগোলাকৃতি পাত্রের থেকে। যেহেতু চোঙাকৃতি পাত্রের আয়তনটা বেশি, তাহলে এটা কি হয়ে যাবে? এই কোশ্চেনটা হয়ে যাবে সত্য। তাহলে আমরা কি লিখে দিলাম এখানে? সত্য। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, আমরা একটা জাস্ট ঘড়ির কাঁটা এমনি বোঝানোর জন্য আঁকছি, যে এখান থেকে যদি কোনো রশ্মি শুরু করে একবার পুরো ঘুরলো, তাহলে একবার পুরো ঘুরলো মানে 360 ডিগ্রি। আবার একবার একবার ঘুরে আবার একবার পুরো ঘুরলো, তাহলে আবার কত ডিগ্রি কোণ গেল? 360 ডিগ্রি। তাহলে টোটাল কত গেল? 720 ডিগ্রি। এবার অনেকে ভুল করে এটা লিখে চলে আসবে। আবার দেখে নেব, ঘড়ির কাঁটার দিকে হলে, আমি বলেছিলাম ঘড়ির কাঁটার দিকে হলে, ঘড়ির কাঁটার দিকে হলে কি কোণ উৎপন্ন করবে? নেগেটিভ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি কোণ উৎপন্ন করবে? পজিটিভ। তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে 720 কিন্তু হবে না, কি হবে? -720 ডিগ্রি। এখানে অনেকে ভুল করে 720 ডিগ্রি লিখে চলে আসবে, তাদের উত্তর কিন্তু কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? -720। কেন? ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস। তাহলে ওরা আমাকে কি বলেছে? +720। তাহলে +720 হবে না, তাহলে এটা কি হয়ে যাবে? এই কোশ্চেনটা হয়ে যাবে ফলস। ঠিক আছে? চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলছে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি। তাহলে একটা বৃত্ত আঁকলাম, এর মধ্যে যে কোনো একটা বিন্দু আমরা নিলাম পি। আমি ধরলাম এখানে একটা বিন্দু নিলাম পি।
তাহলে এই বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী কি হবে দেখি। আমরা এখানে একটা স্পর্শক আঁকলাম, সেটা কি পি বিন্দুগামী হবে? কথা হচ্ছে না। এখানে একটা এখানে একটা স্পর্শক আঁকলাম, এটা কি পি বিন্দুগামী হবে? না। এখানে একটা স্পর্শক আঁকলাম, এখানে একটা, যত স্পর্শক এঁকে নেবো কোনোটা পি বিন্দুগামী হবে না। কেন হবে না? কারণ আমরা জানি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে, বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর কোনো স্পর্শক অঙ্কন করা যায় না, কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। কেন? আচ্ছা, যদি কেউ বলে যে এরকম যদি আমি একটা আঁকতে চাই, যদি কেউ বলে কেন হবে না, আমি তো চাইলে এরকম আঁকতেই পারি। দেখিয়ে দিচ্ছি যে পি বিন্দু দিয়ে একটা এরকম স্পর্শক গেল, এটা স্পর্শক হবে না, এটাকে কি বলবো তখন? ছেদক বলবো, কারণ এটা বৃত্তটাকে ছেদ করছে। এটা কিন্তু কি হবে না, এটা কিন্তু স্পর্শক হবে না, এটা কি হয়ে যাবে? ছেদক হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? তাই জন্য বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। তাহলে ওরা কি বলেছিল? আমরাও বলছি পি বিন্দুগামী হবে না, তাহলে ওরাও বলেছিল পি বিন্দুগামী নয়, তাহলে এটা কিন্তু সত্য। তাহলে এটাকে আমরা কি লিখলাম? সত্য। পি বিন্দুগামী হবে না মানে পি বিন্দু দিয়ে কোনো স্পর্শক আঁকা যাবে না। চলে আসি লাস্ট অঙ্কে। লাস্ট অঙ্ক আমাদের কি বলছে, একটি শ্রেণীতে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব মনোযোগ দিয়ে বুঝবো সবাই। একটি শ্রেণীতে এন সংখ্যক সংখ্যার গড় এক্স বার। তাহলে আমরা লিখলাম, আমাদের বলেছে এন, আচ্ছা আচ্ছা পুরো কোশ্চেনটা একবার পড়ে নিই তারপর বলছি। এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স বার, যদি প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক সংখ্যার সমষ্টি কে হয়, তাহলে এন তম সংখ্যাটি কত হবে? ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখছি, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এইভাবে লাস্ট অবধি যাচ্ছি কত? এক্স এন। এটাকে যদি আমরা এন দিয়ে ডিভাইড করি আমরা কি পেয়ে যাব? এক্স বার পেয়ে যাব, যেটা আমাদের গড় বলেছিল, হ্যাঁ কি না? এন সংখ্যক সংখ্যার গড় কত? এক্স বার। তাহলে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে এক্স এন অবধি লিখেছি, ডিভাইড করেছি এন দিয়ে, তাহলে কি পেয়ে যাব? এক্স বার পেয়ে যাব। এবার খুব ভালো করে বুঝি, সংখ্যাগুলো ওয়ান ওয়ান করে বাড়ছে তো। তাহলে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে দেখব, এই এক্স এন এর আগের পদটা কত হবে? এক্স এন এর আগের পদটা কত হবে কেউ বলতে পারবে? একটা জিনিস বুঝি, এইখানে আছে থ্রি, তাহলে থ্রি এর আগে কত লেখা আছে? টু। টু কি করে লেখা হলো? আমি যদি বলি টু না লিখে আমি যদি এখানে অন্য কিছু লিখতে চাই, তাহলে কি লিখবো? আমি এখানে কি লিখতে পারি? থ্রি মাইনাস ওয়ান, কারণ এক করে বাড়ছে, তাহলে আগেরটা এক করে কমবে, তাই জন্য এটা কত হয়েছে? টু। আবার যদি এটাকেও আমি বলি টু মাইনাস ওয়ান, তাহলে এটা কত হয়েছিল? ওয়ান। কি বললাম বোঝা গেল? এক এক করে বাড়ছে মানে আমরা কি করব? এক এক করে কমালে আগেরটা পেয়ে যাব। তাহলে এটা যদি এক্স এন হয়, আগেরটা কত হওয়া উচিত? এক্স এন মাইনাস ওয়ান, হ্যাঁ কি না? খুব ইম্পর্টেন্ট জায়গা। কি বললাম বুঝি আগে ভালো করে। যদি আমার লাস্ট পদটা এক্স এন হয়, যদি আমাদের, আমি একটুখানি ভালো করে দেখাচ্ছি, যদি লাস্টটা এক্স এন হয় তাহলে তার আগেরটা কত হবে? এক্স এন মাইনাস ওয়ান। কেন? এক এক করে বাড়ছে, তাহলে যদি এদিকে আসি তাহলে কি হবে? এক করে কমবে, তাহলে আমরা কি করেছি? এক কমিয়ে দিয়েছি। ওকে, এবার যদি আমরা ভালো করে অঙ্কটা দেখি, আমরা একটু ভেঙে লিখছি আবার, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স এন মাইনাস ওয়ান, এটা আগের লাইনেও করে দেওয়া যায়, আমি একটু ভেঙে দেখাচ্ছি, প্লাস এক্স এন। আমি এইটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে, আমি এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম। কেন? কারণ ওরা আমাকে কি বলেছিল, ভালো করে কোশ্চেনটা পড়বো, এন মাইনাস ওয়ান সংখ্যক সমষ্টি কত? কে। তাহলে ওরা আমাকে বলেছে এন মাইনাস ওয়ান সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? কে। তাহলে আমরা এই ওপরে কি লিখতে পারবো? কে লিখে দিলাম। কেন? কারণ এই যে সংখ্যাগুলো লেখা আছে এক্স ওয়ান থেকে শুরু করে কার সমষ্টি? এক্স এন মাইনাস ওয়ানের সমষ্টি কত? কে, আমাকে অঙ্কে বলেছে। তাহলে কে প্লাস এক্স এন লিখলাম, লিখে আমরা এনটা ওদিকে নিয়ে গেলাম, মাল্টিপ্লাই করে দিলাম, কত হয়ে গেল? এন এক্স বার। তাহলে আমাকে কে এক্স এন এর ভ্যালুটা বার করতে হবে, কারণ এন তম সংখ্যাটা বলেছে। তাহলে এক্স এন এর ভ্যালু কি হয়ে যাবে? এন এক্স বার মাইনাস কে। কি হয়ে যাবে? এন এক্স বার মাইনাস কে। ওরা আমাকে কি বলেছে অঙ্কে? ওরা বলছে ওরা আমাকে বলেছে এন মাইনাস ওয়ান এক্স বার প্লাস কে। তাহলে এটা হবে না, এটা কিন্তু ভুল। তাহলে অ্যান্সার কি হবে? এন এক্স বার মাইনাস কে। এটা আমি একটু লেন্দি করে করালাম, কেন? এটা কিন্তু
এসএকিউ এর জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেও। বিশেষ করে এই দুটো জায়গা কিন্তু অঙ্কটায় খুব গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ভালো করে সবাই প্র্যাকটিস করে যাও, কারণ এই রকম কোশ্চেন কিন্তু মাধ্যমিকে দিতে পারে, ঠিক আছে? কালকে আমরা নিয়ে চলে আসবো এরই পার্ট 4। ততক্ষণ তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো।